করোনায় একই দিনে মৃত্যু ও শনাক্তের রেকর্ড ১৬৪ জনের প্রাণহানি, আক্রান্ত প্রায় ১০,০০০। কঠোর বিধিনিষেধ বাড়ল আরও ৭ দিন। আগামী সপ্তাহে শুরু আবারও গণটিকাদান। ঈদ উপলক্ষে টিসিবির পণ্য বিক্রির প্রথম দিনেই ভোক্তাদের ভিড়। কোরবানির পশু পরিবহনের রেলের ক্যাটল সার্ভিস, গরু প্রতি খরচ ৫০০ টাকা। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ে সঙ্গে আছি জুবায়ের ফয়সাল। দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড। একদিনে সারা দেশে মারা গেছেন ১৬৪ জন। এর মধ্যে খুলনা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ৫৫ জন। একক জেলা হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু কুষ্টিয়ায় ১৬ জনের। ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৯,৯৬৪ জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-১৯। এ অবস্থায় রোগীর চাপ, শয্যা ও অক্সিজেন সংকটে বেসামাল অবস্থা হাসপাতালগুলোর। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। তৈরি হচ্ছে করোনার নতুন নতুন হটস্পট। খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগ ছাড়িয়ে করোনার থাবা এখন ময়মনসিংহ ও বরিশাল বিভাগেও। আতঙ্ক আর অনিশ্চয়তায় হাসপাতালে ভর্তি রোগীরা। ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু খুলনা বিভাগে ৫৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ৯ জন ও সিলেট বিভাগে ৮ জন মারা গেছেন। খুলনা বিভাগে ৫৫ জন ও জেলায় ১০ জন মারা গেছেন। ২৪ ঘন্টায় ৬৫৫টি অ্যান্টিজেন পরীক্ষায় ২৩৯ জন শনাক্ত হয়েছেন, হার ৩৬.৫%। পজিটিভ যেখানে নিচ্ছে সেখানেও ট্রিটমেন্ট রেজাল্ট দায়িত্ব ছিল, ট্রিটমেন্ট করেনি। ১২টার পরে আর কোনো সিলিন্ডার ঢোকে না, তাহলে মানুষজন ২টার মানুষজন, ৩টার মানুষজন, সকালে মানুষজন কি করবে? সীমান্তবর্তী জেলা হটস্পট কুষ্টিয়ায় করোনায় সর্বোচ্চ ১৬ জন মারা গেছেন। ২৪ ঘন্টায় ৯৮৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২৯২ জন, হার ২৯.৫%। রাজশাহী বিভাগে ১৬ জন ও জেলায় ১ জন মারা গেছেন। আর এ জেলায় ২৪ ঘন্টায় ৯০১টি নমুনা পরীক্ষায় ২৮০ জন শনাক্ত হয়েছেন, হার ৩১%। ময়মনসিংহ বিভাগে করোনায় মারা গেছেন ২ জন। আর জেলায় ২৪ ঘন্টায় ৭০৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২১০ জন। ৫ দিন ধরে আমি আইলাম, কিন্তু কোনো চিট পাইতেছি না। গতকালকে আমার রোগী ভর্তি করছে, এই পর্যন্ত এখানে ডাক্তার ঢুকে নাই। ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ শনাক্ত নতুন হটস্পট বরিশালে ৪৮.৩%। ৩২৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১৫৭ জন। বরিশাল বিভাগে ৯ জন ও জেলায় ৩ জন করোনায় মারা গেছেন। লজিস্টিক সব সাপোর্টেই আমাদের এখানে অপত্তর, কারণ এটা করোনা ডিজাইন হসপিটাল নয়, এটা একটা নির্মাণাধীন বিল্ডিং ছিল। এছাড়া ২৪ ঘন্টায় করোনায় বগুড়ায় ৭ জন, ঝিনাইদহে ৭ জন, টাঙ্গাইলে ৬ জন, যশোরে ৬ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, দিনাজপুরে ৪ জন, মেহেরপুরে ৬ জন ও ঠাকুরগাঁওয়ে ৩ জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। টিকা নিয়ে স্বস্তির খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। ২-১ দিনের মধ্যেই শুরু হবে নতুন করে গণ রেজিস্ট্রেশন, আর টিকাদান শুরু হবে আগামী সপ্তাহে। এদিকে গ্রামেও ভয়াবহ আকারে করোনা ছড়িয়ে পড়েছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, টিকা নিবন্ধনের জন্য এবার সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে ৩৫। করোনা সংক্রমণ আর মৃত্যু প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে। প্রথমে শহরভিত্তিক হলেও এখন জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট হানা দিয়েছে প্রত্যন্ত গ্রামেও। অথচ করোনার এই ঊর্ধ্বগতির সময়ে দেশে বন্ধ রয়েছে গণটিকাদান। ভ্যাকসিন সংকটে গত এপ্রিলের শেষ দিকে বন্ধ হয়ে যায় নিবন্ধন কার্যক্রম। তবে এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৪৫ লাখ টিকা আসায় ২.৫ মাস পর আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে ফের গণটিকাদান। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মডার্নার টিকা দেওয়া হবে শহর এলাকায়, আর সিনোফার্মার টিকা পাবেন জেলা উপজেলার বাসিন্দারা। ২-১ দিনের মধ্যেই শুরু হবে রেজিস্ট্রেশন। আমরা সব থেকে এলাকায় দেওয়া হবে, আর সিনোফার্ম সারা বাংলাদেশে দেওয়া হবে উপজেলা পর্যন্ত। রেজিস্ট্রেশন যে কোনো দিন শুরু হবে, আজকে কালকে যে কোনো দিন ওপেন করতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা চালু করে দিব। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, বর্তমানে আক্রান্তদের ৫০% গ্রামের, তাই গণটিকাদানের ক্ষেত্রে বয়সসীমা আরও ৫ বছর কমিয়ে ৩৫ নির্ধারণ করা হয়েছে। আমাদের ৪০ পর্যন্ত ছিল, এটা ৩৫ পর্যন্ত নামিয়ে আনার একটা সিদ্ধান্ত হয়েছে। আর আগে যারা নিবন্ধন করেছেন তারা আগে টিকা পাবেন, এভাবেই আমরা ঠিক করেছি। আর এর মধ্যে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা পাচ্ছেন। আরও কিছু প্রফেশনাল লোকজন যাদের পাওয়ার দরকার, যাদের এসেনশিয়াল সার্ভিস। দেশে সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় এবারের কোরবানির পশুর হাট পুরোপুরি ডিজিটাল করার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়তে থাকায় সরকারি বেসরকারি অফিস বন্ধ রেখে চলমান বিধিনিষেধ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। তবে কঠোর লকডাউনের পঞ্চম দিনে সড়কে গাড়ির সংখ্যা বাড়ায় কোথাও কোথাও তৈরি হয় যানজট।
মোড়ে মোড়ে চেকপোস্ট, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল থাকলেও ঠেকানো যায়নি মানুষের অহেতুক চলাফেরা। কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে রাজধানীর রাজপথ যেন ব্যক্তিগত গাড়ি আর রিকশার দখলে। সাধারণ মানুষেরও যাতায়াত আগের তুলনায় বেড়েছে অনেকটাই। অফিস খোলা কিন্তু পরিবহনের ব্যবস্থা নেই, এই অভিযোগ অনেকের মুখেই। আমার আইডি কার্ডটা বাসায় রেখে আসছি, ওইটা আর কি বললাম, তাই বলতেছে মামলা দিতে। এই লকডাউনে 3 দিন বাসায় পড়ে আসছিলাম, অফিস থেকে ফোন এসে আপনার অফিস খোলা, আপনি অফিসে আসেন না কেন? আমার তো অফিস খোলা, এখন চাকরি বাছাইতে হলে তো অফিসে যেতেই হবে। রামপুরা থেকে টঙ্গী যেতে হয় প্রত্যেক দিন, কিন্তু আমি তো গাড়ি পাওয়া খুব মুশকিল, তাই না? রিক্সায় তো আর এই টঙ্গী যাওয়া সম্ভব না। রাজধানীতে ঢোকার মুখে ও বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে চলছে নজরদারি। রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহলও। যথাযথ কারণ দেখাতে পারলে ছেড়ে দেওয়া হচ্ছে, অন্যথায় আটক, জরিমানা, মামলাও হচ্ছে। তারপরও ঠেকানো যাচ্ছে না অহেতুক আনাগোনা। আজকে ভেহিকল মুভমেন্টটা আসলে অনেক বেশি। আমরা সকাল থেকেই আসলে এখানে চেকপোস্ট করতেছি এবং গাড়িগুলো আমাদের ঘুরাইতে হচ্ছে, আমরা হিমশিম খাচ্ছি। ভেরিফাই করছি, কেউ হয়তো 3 বছর আগের একটা প্রেসক্রিপশন দিচ্ছেন, আমরা সেগুলো যাচাই বাছাই করছি আসলে উনি ডাক্তারের কাছে যাচ্ছেন কিনা বা টিকা দিতে যাচ্ছেন কিনা। এদিকে করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়তে থাকায় চলমান বিধিনিষেধ আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। এই সংক্রমণটাকে রোধ করার জন্য আরো 1 সপ্তাহ এটা বর্ধিত করা হচ্ছে। যে পরিকল্পনাটা হচ্ছে আপনার করোনা এই সংক্রমণকে নিয়ন্ত্রণ করা। লকডাউনে মানুষের অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণ করতে না পারলে এর সুফল পাওয়া যাবে না বলে মত বিশেষজ্ঞদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ে আরও থাকছে। উত্তরের জনপদে বন্যার অশনি সংকেত। তিস্তায় সামান্য পানি বাড়তেই ডুবে গেছে অর্ধশতাধিক চর। মানিকগঞ্জের 4টি ইউনিয়নে ভাঙন শুরু। পণ্য সরবরাহ না করতে পারলে ইভ্যালি, আলিশা মার্টের মতো ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে টাকা ফেরত দিতে হবে 10 দিনের মধ্যে। এমন শর্ত উল্লেখ করে দেশে প্রথমবারের মতো ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা জারি করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, অনলাইনে পণ্য কেনাবেচা কিংবা ই-কমার্স ব্যবসা পরিচালনা করার জন্য দেশে এতদিন কোনো নিয়মকানুন ছিল না। ফলে ইভ্যালি, আলিশা মার্ট সহ সব ই-কমার্স প্রতিষ্ঠান যে যার মতো লোভনীয় অফার দিয়ে গ্রাহক টানছিল। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংক, মোবাইল ব্যাংকিং বা অন্যান্য যে মাধ্যমেই পণ্যের অগ্রিম মূল্য পরিশোধ করবেন ক্রেতা বিক্রেতা, সে মাধ্যমেই টাকা ফেরত দিতে হবে। তিস্তায় সামান্য পানি বাড়তেই ডুবে গেছে অর্ধশতাধিক চর ও দ্বীপচরের শত শত ঘরবাড়ি। পানিবন্দী হয়ে পড়েছেন 2000 পরিবার। সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেয়া হলেও এখনও ত্রাণ পৌঁছায়নি ভুক্তভোগীদের হাতে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। বন্যা আসার আগেই এ নিয়ে 2 দফায় ডুবেছে চর শঙ্করদহ, কিসামতের চরসহ তিস্তাপাড়ের অর্ধশতাধিক চর, দ্বীপচরের হাজারো মানুষ। একে তো করোনার অভিশাপ, তার উপর থেকে থেকে পানিবন্দী জীবন গ্রামের মানুষের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে। হাড়িতে টান পড়েছে সরকারি বা বেসরকারি ত্রাণ নিয়ে কেউই এগিয়ে আসেনি। পানিবন্দী হয়ে আছি, বাসার থেকে বাইরে হতে পারতেছি না। করোনা ভাইরাসে অনেক জিনিসের দাম বাড়া, কিন্তু কামাইও নাই, কিন্তু কিনতে পারছি না। আমরা খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এখন সরকার আমার বিধি কোনো চোখ দিতেছে না। সরকার দেশে লকডাউন, তার থেকে নদী দেশে ফিরে আমাদের আরও লকডাউন। লক্ষ্মীটারি ইউনিয়নের জনপ্রতিনিধি জানালেন, তার 3টি মৌজায় 1500 পরিবারের 11,000 মানুষ পানিবন্দী। লকডাউনে মানুষকে তাদের কাজকর্ম নাই, তারা কোথাও যেতেও পারতেছে না, খেতেও মানে এমন অবস্থা তাদের, মানে তারা চলাফেরা যে করে খাবে তারও তো অবস্থা নাই। এদিকে আপাতত বেশি মাত্রায় পানি বাড়ার শঙ্কা না থাকলেও বর্তমান পরিস্থিতি বেশ কিছুদিন স্থায়ী হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যেসব জায়গা ভাঙছে আমরা জরুরি ভিত্তিতে ওগুলো মেরামত করছি। আমাদের প্রত্যেকটা ডিভিশনে পর্যাপ্ত বস্তা আছে, সুতরাং যে ধরনের বন্যা আসুক না কেন আমরা মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত আছি। উপজেলা ত্রাণ দপ্তরের হিসেব অনুযায়ী গঙ্গাচড়া উপজেলায় পানিবন্দী পরিবারের সংখ্যা 2000। ইতিমধ্যে 16 মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হলেও ছাড় দেয়া হয়েছে 6 মেট্রিক টন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার 4টি ইউনিয়নে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে ফসলি জমি ও বাড়িঘর। আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। প্রতি বছর নদী ভাঙন হলেও কোনো স্থায়ী সমাধান নেই বলে অভিযোগ স্থানীয়দের। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
দৌলতপুর উপজেলার জিয়নপুর, বাঁচামারা, বাগুটিয়া ও চরকাটারি ইউনিয়নের যমুনা তীরবর্তী এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের মাত্রা বেশি জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা, বোনা, আমতলী ও পংতিরছা এলাকায়। ভাঙন আতঙ্কে রয়েছেন নদী পাড়ের মানুষ। উপজেলার ৫০০ মিটার এলাকায় পানি উন্নয়ন বোর্ড আপৎকালীন ব্যবস্থা নিলেও প্রায় ১৫০০ মিটার এলাকা রয়েছে বেশি ঝুঁকিতে। আমার ৩ ভাগি জমি আছিল, তার ২ ভাগি ভেঙে গেছে। এখন আমার তো কিছু নাই। প্রতি বছরে আসলে কেউ তো এটা রক্ষা করে না। বাড়িটা গাঙ্গের মধ্যে পড়ে গেছে। ক্ষেত খোলা, তিল ধান যা ছিল সবই চলে যাইতেছে নদীতে। আমার সরকারের কাছে আর কিছু নেই, এই নদীটা ভাঙ্গর আমরা একটু লক্ষ্য চাই। এবার থেকে ৩বার ভাঙছে, কোন জামো অসহায় মানুষ আর কোনো ঠিকানা নাই, এই জন্য রাস্তাঘাটে থাকতে হইব। প্রতি বছর এই এলাকায় ভাঙন হলেও ক্ষতিগ্রস্তদের জন্য কোনো বরাদ্দ আসে না বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। এই মুহূর্তে আমরা সরকারের কাছ থেকে আমরা কোনো কিছুই যাদের বাড়ি নদীতে ভাঙছে তাদেরকে দিতে পারি নাই। তাদের আর্থিক সহযোগিতার প্রয়োজন। দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। আমতলীতে একটি আশ্রয়ণ প্রকল্প এবং বাজারঘাট, যেখান থেকে যে বাজারে আমার এই উপজেলার সর্বোচ্চ রাজস্ব আসে ওই বাজার থেকে, সেই বাজারটিকে রক্ষা করা দরকার। দৌলতপুরে এরই মধ্যে 10টি গ্রামের 50টিরও বেশি বাড়ি ও প্রায় 100 হেক্টর ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় কাপ্তাই হ্রদের তীরে ধসে পড়েছে 5টি দোকান। কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয় দোকানপাট। অন্যদিকে টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় কক্সবাজারের লাল পতাকা দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। রাঙ্গামাটি প্রতিনিধি হেফাজত সবুজ ও কক্সবাজার থেকে রিপোর্টার সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেখলে মনে হয় আকস্মিক কোনো দুর্ঘটনায় বিধ্বস্ত বিভিন্ন স্থাপনা, কিন্তু তা নয়। অনেকটা সময় নিয়েই ধসে পড়েছে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার 5টি দোকান। দোকানগুলোর পেছনে চলছে বহুতল ভবন নির্মাণের কাজ। খোঁড়াখুঁড়ি এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে দোকানের পাশের মাটিতে দেখা দেয় ফাটল। প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে দেরি করায় সোমবার সকালে একে একে ধসে পড়ে দোকানগুলো। অপরিকল্পিতভাবে মাটি খনন করার কারণেই আমাদের এই 5-6টা দোকান যা আছে সবগুলা ধসে পড়ছে। লোক চাইছি, রড চাইছি, তোরা বলে যে আমাদের কন্ট্রাক্টর কিছু বলে নাই, আমরা কোথা থেকে করবো। সবাই বলছিলাম, বলার পরে উনি ঘরের কাজ আপনারা নিজেরাই করেন। দেখতে পাই যে এখানে কোনো লোক ছিল না, যারা ছিল 2-1 জন তারা বের হয়ে গেছে। এদিকে টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ব্যানার ও লাল পতাকা টাঙিয়েছে জেলা প্রশাসন। গত 4 দিনে এখানে 222 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পৌর শহরের 12টি ওয়ার্ডের মধ্যে 8টিতেই পাহাড় ধসের আশঙ্কায় খোলা হয়েছে 12টি আশ্রয় কেন্দ্র। বৃষ্টি বাড়লে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেবে প্রশাসন। তাদের জন্য আশ্রয়স্থল রাখা এবং আশ্রয় কেন্দ্রে যে খাবার, পানি ইত্যাদির ব্যবস্থা করা, এগুলো প্রশাসন সবসময় প্রস্তুত থাকে। এর আগে চলতি বর্ষা মৌসুমেই কক্সবাজারে পাহাড় ধসে মারা গেছেন 2 রোহিঙ্গা সহ 4 জন। সাবিত সারোয়ার, সময় সংবাদ। আবারও গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে কেঁপে উঠল নারায়ণগঞ্জ। এবার পুড়লেন কাঁচপুরের পেপার মিলের 4 নিরাপত্তা কর্মী। 3 জনেরই দেহে 68 থেকে 78% পুড়ে গেছে। বারবার জানানোর পরও ত্রুটিপূর্ণ লাইনটি মেরামত না করার অভিযোগ উঠেছে। মার্জিয়া মোমুর সহায়তায় নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জের কাঁচপুরের আলনুর পেপার মিলে রোববার রাতে গ্যাসের রাইজারে লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। আগুন নেভাতে এগিয়ে গেলে দগ্ধ হন সেখানকার 4 নিরাপত্তা কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর পাশাপাশি দগ্ধদের ঢাকা মেডিকেলে পাঠায় ফায়ার সার্ভিস। কিন্তু এর আগেই পুড়ে যায় যন্ত্রাংশ সহ বিপুল পরিমাণ কাঁচামাল। সিকিউরিটি গার্ড ছিল 2 থেকে 3 জন, আর একজন সহকারী ছিল। তারা কিছু পরিমাণে দগ্ধ হয়েছে। আমরা তাৎক্ষণিক ঢাকা মেডিকেলে ভর্তি করেছি। দগ্ধদের মধ্যে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 3 জনের শরীরে 78% পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক মুস্তাক আহমেদ। উনি 78% ফ্লেম বার্ন, সাথে ইনহেলেশন ইনজুরি আছে, যেটাকে আমরা শ্বাসনালী প্রদাহ বলি। আসাদুজ্জামান 32 বছর, ওনার 75%। তফিজুল, উনি 50 বছর, ওনার 68% ফ্লেম বার্ন। এদিকে অগ্নিকাণ্ডের পর কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত গ্যাস বন্ধ আছে, আমাদের তদন্ত চলতেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা জানাবেন। দুর্ঘটনার পর থেকেই পুরো কারখানার শ্রমিকদের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।
সোনালী ব্যাংকের গাজীপুর শাখা থেকে প্রায় 2.5 কোটি টাকা আত্মসাৎ মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন পুলিশ সুপার SM শফিউল্লাহ। তিনি জানান, সোনালী ব্যাংক গাজীপুর শাখার হিসাবরক্ষণ বিভাগের কর্মকর্তাদের যোগ সাজশে ভুয়া বিল দিয়ে প্রায় 2.5 কোটি টাকা কৌশলে কুড়িগ্রামের নাগেশ্বরী শাখায় ট্রান্সফার করা হয়। পরবর্তীতে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গেলে পরিমাণ দেখে সন্দেহ হয়। ম্যানেজার শ্রীপুর শাখায় মুঠোফোনে খোঁজ নিতে গেলে আত্মসাতের বিষয়টি প্রকাশ পায়। পরে অভিযুক্ত শাহ পালোয়ান মোহাম্মদ স্বপন ও নিখিল চন্দ্র বর্মনকে গ্রেফতার করে পুলিশ। গেল শনিবার এই ঘটনায় আরও 4 জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ। বিভিন্ন জায়গায় তারা অপকৌশল অবলম্বন করে এবং বিভিন্ন পেপারস রেডি করে সরকারি টাকা আত্মসাতের কাজে নিয়োজিত। আমরা নিঃসন্দেহে এর বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। প্রকল্পের আংশিক কাজ দেখেই আলোচিত জিকে শামীমের ঠিকাদার সিন্ডিকেটকে দেয়া 10 কোটি টাকা ফেরত এনেছে গণপূর্ত অধিদপ্তর। আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালের ঝুঁকিপূর্ণ বেসমেন্ট নির্মাণে বরাদ্দ দেওয়া ওই অর্থ জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে। দেখুন আমার তৈরি একটি রিপোর্ট। ক্যাসিনো কেলেঙ্কারিতে র্যাবের হাতে আটক হওয়ার আগ পর্যন্ত নামে বেনামে বহু প্রকল্পের কাজ ছিল বিতর্কিত জিকে শামীম সিন্ডিকেটের কবজায়। যদিও বিপত্তি বাধে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতাল প্রকল্পে 24 মাস সময় বেঁধে দিয়ে 2018 সালের অক্টোবরে জিকে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হয় 3টি বেসমেন্ট সহ 12 তলা বর্ধিত ভবন নির্মাণ কাজ। 4 মাসে শেষ করার লক্ষ্য নিয়ে শুরু হয় 39 ফুট গভীর বেসমেন্ট নির্মাণ। আর এ কাজেই ঠিকাদারি প্রতিষ্ঠানের আবদার রক্ষায় 3 কিস্তিতে অর্থ ছাড়ের পর চতুর্থ ধাপে এসে বিল ছাড়াই দেয়া হয় অতিরিক্ত 10 কোটি টাকা। এ নিয়ে নানামুখী সমালোচনার পর গণপূর্ত অধিদপ্তর উদ্যোগ নেয় টাকা ফেরত আনার। তখনকার সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী তাকে 10 কোটি 44 লক্ষ টাকা অ্যাডিশনাল পেমেন্ট করে দিয়েছিল। সিএজি দপ্তরের সঙ্গে আমরা পরামর্শ করে এই যে অতিরিক্ত 10 কোটি 44 লক্ষ টাকা দেওয়া হয়েছিল তাকে, সেই টাকা আমরা সরকারি কোষাগারে জমা করে দিয়েছি। এই অনিয়মে জড়িত কর্মকর্তারাও রেহাই পাবে না এমন হুঁশিয়ারি দিয়ে প্রধান প্রকৌশলীর দাবি শুরু হয়েছে শুদ্ধি অভিযান। যদিও অর্থনীতিবিদরা বলছেন আইন প্রয়োগে ঢিলেমির কারণেই এমন অনিয়ম। আমাদের অনেক সময় অনেক রুলস আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন আমরা ঠিকমতো দেখতে পাই না। এবং যদি কেউ ব্রেক করে তার জন্য যদি শাস্তি আপনি না দেন, তাহলে অন্যরা কিন্তু সেখান থেকে কোনো লেসন লার্ন নিতে পারবেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে শুধু গণপূর্ত অধিদপ্তরেরই 17টি প্রকল্প বাগিয়ে নেয় জিকে শামীমের ঠিকাদারি সিন্ডিকেট, যার সবগুলো বাতিল করে আবারও দরপত্রের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে নতুন ঠিকাদার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি ও কোরবানির ঈদ সামনে রেখে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। প্রথম দিন নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর শুরু হয় কার্যক্রম। ব্যাপক চাহিদার মুখে পণ্য শেষ হয়ে যায় 2 থেকে 4 ঘন্টার মধ্যে। তবে ট্রাকের পেছনে দাঁড়ানো ভোক্তাদের মধ্যে দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার বালাই। টিসিবি বলছে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে ট্রাকের সংখ্যা ও পণ্যের পরিমাণ। কার আগে কে পণ্য হাতে পাবেন সেই প্রতিযোগিতায় কঠোর লকডাউনের মধ্যেও টিসিবির ট্রাক সেল কার্যক্রমে উধাও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা। বাজার দর থেকে টিসিবির পণ্যের দাম বেশ কম, চাহিদা বেশি। তাই তো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা নানা শ্রেণী পেশার ভোক্তাদের। দীর্ঘ অপেক্ষার পর যেন খালি হাতে ফিরতে না হয়, সেজন্য বরাদ্দ বাড়ানোর দাবি তাদের। করোনা করানোর সবাই বেকার, 2 টাকা কমের জন্য সবাই সিরিয়াল দিতেছে। আমাদের মতো মধ্যবিত্তদের জন্য টিসিবি হচ্ছে সবচেয়ে ভালো একটা পন্থা। সব দিক দিয়ে সমস্যা, এই জন্য এদিকে একটু কমে পাই, মূল্যে পাই, আমরা এখানে আসছি। বিক্রি শুরু করছি 12টায়। পণ্য না পাওয়ার আশঙ্কাতেই স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না বলে জানালেন ভোক্তা ও ডিলাররা। কার আগে কে নিবে, সিরিয়াল মেইনটেইন নাই, মানে যে যেভাবে পারে আর কি। না, আমাদের স্বাস্থ্যবিধি আসলে যেটা সরকারি নির্দেশনা, এটা অমান্য হইতেছে। 1.5 ঘন্টা রোদ্রে দাঁড়ায় আসছি, এখনো পাইনি। তেল পাবো না, শুধু চিনি আর ডাল দিবে। এখানে 1 টাকা 2 টাকা আসলে মানে সবাই পেয়ে যেত। মাল বেচা প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন যে পরিমাণ লোক আছে আমরা পুরো কভার করতে পারবো না। করোনাকালে টিসিবির পণ্যের চাহিদা বেড়েছে, তাই বাড়ানো হয়েছে পণ্যের পরিমাণ ও ট্রাকের সংখ্যা। গতকালকে কোনো টাকা জমা করতে পারি নাই। আজকে সকালে ব্যাংকিং আওয়ার খোলার পরে টাকা জমা নিয়ে পণ্য দেওয়ার কারণে এই জন্য একটু দেরি হয়েছে। আগামীকাল এই সমস্যাটা থাকবে না। চাহিদা বেড়ে যাওয়ার ফলে আগে যেটা 400টায় করতাম, এখন 450টা ট্রাকের মাধ্যমে হচ্ছে। পণ্য আগে
1800 থেকে 2000 কেজি দেওয়া হলো, এবার 2100 থেকে 2200 কেজি করে দেওয়া হচ্ছে। সচেতনতা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছি। প্রতিটাকে সর্বোচ্চ 800 কেজি চিনি, 600 কেজি মসুর ডাল আর 1200 কেজি সয়াবিন তেল বরাদ্দ দিয়ে সারা দেশে 450 ট্রাকে বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি, যা চলবে চলতি মাসের 29 তারিখ পর্যন্ত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার ঢাকায় কোরবানির পশু আনতে ক্যাটল সার্ভিস চালু করছে বাংলাদেশ রেলওয়ে। তেজগাঁও রেল স্টেশনে নামবে গরু। ঢাকায় হাট শুরু হলেই প্রতিদিন চলবে 6টি ট্রেন। গরু প্রতি খরচ পড়বে 500 টাকা। নাজমুস সালেহির প্রতিবেদন। সড়ক পথে যানজট সহ নানা ঝক্কি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু আসে ঢাকায়। কম খরচ আর নিরাপদে পশু পরিবহনের কথা চিন্তা করে গত বছর থেকে ক্যাটল সার্ভিস নামে বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। গত বছর পশু পরিবহনের সুযোগ ছিল শুধুমাত্র ময়মনসিংহ আর জামালপুর অঞ্চলের, এবার এর সাথে যুক্ত হচ্ছে দেশের উত্তরাঞ্চল। গত বছর 2টি ট্রেন চললেও এবার চলবে 6টি ট্রেন। ঢাকায় কোরবানির হাট শুরুর দিন থেকেই ক্যাটল সার্ভিস চলবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে এরই মধ্যে ব্যবসায়ী ও খামারিদের সঙ্গে শুরু হয়েছে আলোচনা। অলরেডি মাঠ পর্যায়ে আমাদের লোকজন প্রশাসনিকভাবে ব্যাপারীদের সঙ্গে যোগাযোগ করা, খামারিদের সঙ্গে যোগাযোগ করা, সবার সঙ্গে আমাদের লোকজন যোগাযোগ করতেছে। স্থান স্বল্পতার কারণে এবার কমলাপুর নয়, গরু নামানো হবে তেজগাঁও রেল স্টেশনে। ঢাকায় আনতে গরু প্রতি খরচ পড়বে 500 টাকা। ভাড়া খুবই রিজনেবল। চাহিদার উপর নির্ভর করে যে কয়টা ট্রেনে আমাদের দরকার হবে আমরা সেই কয়টা ট্রেনে প্রোভাইড করব। পশু পরিবহনের নিরাপত্তায় নিয়োজিত থাকবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আরএনবি এবং রেলওয়ে পুলিশ। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। মালয়েশিয়ায় বিদেশিদের বৈধকরণের মেয়াদ বাড়লেও পাসপোর্ট নবায়ন করতে না পারায় গ্রেফতার আতঙ্কেই দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। আবেদন করে 5-6 মাসেও মিলছে না নতুন পাসপোর্ট। এতে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় অবৈধ থাকার ঝুঁকিতে রয়েছেন তারা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। উন্নত জীবন আর আর্থিক সচ্ছলতার আশায় প্রতি বছর অসংখ্য বাংলাদেশি পাড়ি জমান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায়। কারো কারো প্রত্যাশা পূরণ হলেও অনেকের কাছে সেই স্বপ্ন থেকে যায় অধরাই। করোনার বৈশ্বিক মহামারীর প্রভাবে খাদ্যসহ নানা সংকটের মধ্যে পড়ে এখানে মানবেতর জীবনযাপন করছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। সেই সঙ্গে চাকুরি হারিয়ে অনেকে দেশেও ফেরত যেতে পারছেন না। মালয়েশিয়ার সাথে সরাসরি বিমান চলাচল বন্ধ থাকায় দেশে ফেরা যাচ্ছে না। দেশটিতে অবৈধদের সাধারণ ক্ষমা ঘোষণা করলেও চলমান রয়েছে ইমিগ্রেশন বিভাগের ধরপাকড় অভিযান। এমন পরিস্থিতিতে দুদেশের মধ্যে সরাসরি বিমান চালুর বিষয়ে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা। 1 মাস ধরে আমরা অনেক কষ্টের ভেতরে রয়েছি, কাজ নাই, কাম নাই, টিকিট কেটে বসে আছি আজ 1 মাসেরও বেশি। ফ্লাইট বন্ধ থাকার কারণে আমরা দেশে যাইতে পারতেছি না। আমার ভাষা প্রকাশ করার মতো না যে আমরা কি কষ্টে আছি। আমরা 1 মাস 2 মাস ধরে বসে আছি শুধু বিমান ফ্লাইটের কারণে। আমি আবার অনুরোধ করব মহামান্য হাইকমিশন, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে যাতে আমাদের দিকে অতি শীঘ্রই যাতে বিমান ফ্লাইট চালু করে আমরা যাতে দেশে যেতে পারি। মালয়েশিয়ায় প্রবাসীদের বৈধকরণের মেয়াদ বাড়ালেও বাংলাদেশিদের কাছে হঠাৎ করেই যেন সোনার হরিণ হয়ে উঠেছে পাসপোর্ট। নবায়নের জন্য আবেদন করে অনেকে 5-6 মাসেও পাচ্ছেন না নতুন পাসপোর্ট। ফলে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় তারা অবৈধ থাকার ঝুঁকিতেই থাকছেন। করোনায় বিপর্যস্ত এসব প্রবাসীদের এমন দুর্ভোগের কথা বিবেচনা করে বাংলাদেশ দূতাবাস সহ সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগীরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। করোনা মহামারী রুখতে বিশ্বকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কোভিড মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা বিশ্বের নানা দেশের সঙ্গে ভাগ করে নিচ্ছে ভারত। আন্তর্জাতিক অনলাইন সেমিনার কো-উইন গ্লোবাল কনক্লেভে যোগ দিয়ে একথা বলেন নরেন্দ্র মোদী। এই সেমিনারে সারা বিশ্বের 142টি দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা যুক্ত ছিলেন, যেখানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নরেন্দ্র মোদী বলেন, এককভাবে কোনো দেশের পক্ষে মহামারী মোকাবিলা করা সম্ভব নয়, তাই ভারত শুরু থেকেই অভিজ্ঞতা ও দক্ষতা অন্যান্য দেশের সঙ্গে ভাগ করে নিয়েছে। ভারতে করোনার টিকা কার্যক্রম পরিচালনার জন্য চালু করা হয় কো-উইন অ্যাপ, যা কানাডা, মেক্সিকো, নাইজেরিয়া, পানামা ও উগান্ডার মতো 50টি দেশ ব্যবহারের আগ্রহ দেখিয়েছে।
সাড়ম্বরে উদযাপিত হল যুক্তরাষ্ট্রের 245তম স্বাধীনতা দিবস। করোনার ধকল কাটিয়ে 1 বছরেরও বেশি সময় পর স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এখন শুধুই এগিয়ে যাওয়ার সময়। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় আতশবাজি উৎসব। বিশ্বের বৃহৎ বিপণী বিতান মেসিজের উদ্যোগে নিউ ইয়র্কের ইস্ট রিভার থেকে আকাশ পানে ছোড়া হয় ফায়ার ওয়ার্কসের 65,000 শেল। বর্ণিল এই আয়োজন দেখতে অন্যান্য অঙ্গরাজ্য এমনকি বিভিন্ন দেশ থেকেও আসেন অসংখ্য মানুষ। খুবই ভালো লাগছে, কারণ লাস্ট ইয়ার আমরা এই আনন্দটা করতে পারিনি। এইবার যে ভাবে এই আতশবাজি হচ্ছে অসাধারণ এক দৃশ্য। খুব ভালো লাগছে এবং খুব সুন্দর একটি আয়োজন। দিবসটি উপলক্ষে রাজধানী ওয়াশিংটন ডিসিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবার এবং অপরিহার্য কর্মীদের সৌজন্যে বারবিকিউ পার্টির আয়োজন করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর ন্যাশনাল মলে ফার্স্ট লেডিকে নিয়ে ফায়ার ওয়ার্কস উপভোগ করেন তিনি। এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাইডেন বলেন, করোনা মহামারী কাটিয়ে যুক্তরাষ্ট্র এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 245 years ago, we declared our independence from a distant king. Today, we are closer than ever to declaring our independence from a deadly virus. আতশবাজি ছাড়াও স্বাধীনতা দিবস উদযাপনে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় সমাবেশ, কুচকাওয়াজ ও কনসার্ট। 1 বছর বিরতির পর জাঁকজমকপূর্ণভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। দীর্ঘদিন পর বিপুল সংখ্যক মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছেন। উৎসবের আমেজ সর্বত্র। করোনা মহামারীর পর এই স্বাভাবিক অবস্থা বজায় থাকুক, এখন সেটাই সবার প্রত্যাশা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ইস্ট রিভার, নিউ ইয়র্ক। স্পেনের রাজধানী মাদ্রিদের খুবই প্রসিদ্ধ একটি এলাকা লাভাপিয়েস, যা পরিচিত মিনি বাংলাদেশ নামেও। স্পেনে প্রায় 30,000 প্রবাসী বাংলাদেশের বসবাস, যাদের বেশিরভাগই থাকেন এই লাভাপিয়েসে। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। 2001 এবং 2005 সালে স্পেন সরকার অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণা দিলে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত হাজার হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশি স্পেনে প্রবেশ করে লাভাপিয়েস কেন্দ্রিক এলাকাগুলোতে বসবাস শুরু করেন। সেই থেকে এলাকাটির নাম হয়ে যায় বাঙালি পাড়া। প্রয়োজনের তাগিদে গড়ে ওঠে সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান। লাভাপিয়েসে বাংলাদেশিদের আনাগোনা আগের মতো আর নেই, উৎসবমুখর পরিবেশ আর নেই। আমরা ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তিত। যারা নতুন আসছেন সবাই একসাথে মিলেমিশে আগামীর অতীতের মতো আমরা আগামীর পথে এগিয়ে যাব। বাঙালিদের চাহিদা অনুযায়ী এখানে গড়ে ওঠে বাঙালি খাবারের বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। 2013 সাল পর্যন্ত বাঙালিদের পদচারণায় মুখরিত ছিল এলাকাটি। পরবর্তীতে স্প্যানিশ পাসপোর্ট পেয়ে অনেকেই ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দেয়। মাদ্রিদের বাঙালিপাড়া বলে খ্যাত লাভাপিয়েস এলাকাটিতে এখন নেই বাঙালিদের আগের সেই জৌলুস। 2004-5 সাল থেকে খুব জমজমাট ছিল, সেখানে অনেক বাংলাদেশি বসবাস করত। ভ্যাকসিনের কারণে অনেক লোক এখান থেকে চলে গেছেন, আমাদের অনেক মুরব্বী এবং অনেক লোকেরা বিজ্ঞজনরা যাওয়ার কারণে মাদ্রিদ মনে হয় যে লাভাপিয়েস এখন শূন্য। স্পেনে বাংলাদেশিদের আগমন মূলত 90 দশকের শেষের দিকে। তখন হাতে গোনা কয়েকজন বাংলাদেশি বসবাস করলেও বর্তমানে প্রায় 30,000 প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন দেশটিতে। সময় সংবাদ, স্পেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় একই দিনে মৃত্যু ও শনাক্তের রেকর্ড, 164 জনের প্রাণহানি, আক্রান্ত প্রায় 10,000। কঠোর বিধিনিষেধ বাড়ল আরও 7 দিন। আগামী সপ্তাহে আবারও শুরু গণটিকা। এবং উত্তরের জনপদে বন্যার অশনি সংকেত। তিস্তায় সামান্য পানি বাড়তেই ডুবে গেছে 1/2 চর। মানিকগঞ্জের 4টি ইউনিয়নে ভাঙন শুরু। এই ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়ের।